নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইডি স্পোর্টস 9009। আজকে মোহনবাগানের দুটো বিষয় নিয়ে আলোচনা করব। বিষয় দুটো এই মুহূর্তে খুবই প্রাসঙ্গিক। নাম্বার ওয়ান, যে মোহনবাগান আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে রিসেন্টলি, এবং এর আগে লিগ শিল্ড জয় থেকে শুরু করে আইএসএল চ্যাম্পিয়ন, অর্থাৎ প্রথম শ্রেণীর দুটো ট্রফি কিন্তু মোহনবাগান তার ঘরে তুলেছিল। তবুও কোথায় যেন একটা মোহনবাগানের খেলার মধ্যে খামতি ছিল। দর্শকদের সেইভাবে টান ছিল না, দর্শকদের সেইভাবে নিতে পারছিল না এই খেলাটাকে। যে খেলাটা একটু রক্ষণাত্মকই বলা যাবে। এবং দু নম্বর হচ্ছে গিয়ে, মোহনবাগানের প্রতিবাদ তো আর শেষ নেই। বিএনসি আছে, পার্সোনাল বিএনসি, অর্থাৎ প্রত্যেকটা দিন একজন না একজন প্লেয়ার ম্যাচটাকে ঠিক বের করে নিয়ে আসছিল তাদের একটা ইন্ডিভিজুয়াল বিলিয়েন্সি দিয়ে। যেখানে একটা দলগত সংহতি সেইভাবে কিন্তু মোহনবাগান সাপোর্টারদের চোখে পড়েনি, অন্তত মলিনার কোচিংয়ে। বাট সাফল্য এসছে। যে কাজটা অন্য কোনো কোচ, হাবাস থেকে শুরু করে ফেরেন্দ্র থেকে শুরু করে সবাই কিছু না কিছু আইএসএলে মোহনবাগানকে ট্রফি দিয়েছে, হয় শিল্ড দিয়েছে, আইএসএল শিল্ড, অথবা আইএসএল চ্যাম্পিয়ন করিয়েছে। বাট একসঙ্গে ডবল, অর্থাৎ দুটো কিন্তু কোনো কোচের পক্ষে সম্ভব হয়নি, যেটা মলিনা করিয়ে দেখেছে। বাট এত কিছু করার পরেও দর্শকদের যেন মোহনবাগানের খেলায় মন ভরছিল না। কারণ প্রপার অ্যাটাক, যেটাকে বলে অ্যাটাকিং ফুটবল, সেই ফুটবলটাই যেন পাচ্ছিল না মোহনবাগান দর্শকরা এই দল থেকে। সুতরাং মলিনা আইপিএল হয়তো জিতেছে, এবং এবছরে যথেষ্ট ব্যর্থতার মধ্য দিয়ে তার গিয়েছে, সুপার কাপে বিদায় নিয়েছে। এবং সেই সঙ্গে নেওয়ার সময় যে কথাটা বলেছিল যে ম্যানেজমেন্টের জন্যই দল সেইভাবে গঠিত হয়নি, ঠিক এই কথাটা কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট হজম করতে পারেনি। দেবাশিস দত্ত থেকে শুরু করতে সঞ্জয় বসু, অর্থাৎ ম্যানেজমেন্ট কিন্তু এই নিয়ে আলোচনায় বসে। এবং শেষ পর্যন্ত মলিনার কী হয়েছে আপনারা নিশ্চয়ই জানেন, যে মলিনা এই মুহূর্তে মোহনবাগানে নেই। এবং সেই জায়গায় ভারতের অন্যতম সফল এবং মোহনবাগান বা ইস্টবেঙ্গলের আগে কোনোদিন কোচিং করায়নি, কিন্তু সাফল্যের দিক দিয়ে কিন্তু কোনো অংশেই ফেরেন্দ্র, হাবাস বা মলিনার থেকে কম যায় না। সেই কোচটির নাম হচ্ছে সার্জিও লোবেরো। তার সবচেয়ে বড় গুণ হচ্ছে অ্যাগ্রেসিভ। যেভাবে আমরা অস্কার বুজোকে দেখি সাইড লাইনে দাঁড়িয়ে প্লেয়ারদের উৎসাহিত করা, এবং এর জন্য তাকে কারেও খেতে হয়েছিল, ঠিক একই ধরনের কিন্তু অ্যাটিটিউড আমাদের এই সার্জিও লোবেরোর মধ্যে কিন্তু আছে, যেটা প্লেয়ারদের খুব উদ্বুদ্ধ করে। এছাড়া প্ল্যানিং, এই কোচটি হচ্ছে তার প্ল্যানে যে খেলাটা আছে, যে কোনো এ প্ল্যান, বি প্ল্যান, যাই হোক, তার মূল স্তম্ভ কিন্তু অ্যাটাকিং। অর্থাৎ অ্যাটাকিং ডিফেন্সকে কিন্তু ভেঙে চুরে তছনছ করে দেওয়ার ক্ষমতা কিন্তু এই কোচটির আছে। সেটা বিগত দিনে এফসি গোয়া এবং মুম্বাই সিটি এফসির খেলা আমরা দেখেছি, এবং পরবর্তীকালে এই দুটো দলকে কিন্তু সাফল্য এনে দিয়েছে। পাশাপাশি ওড়িশা এফসি কিন্তু সেইভাবে সাফল্য আনতে না পারলেও খেলার মধ্যে যথেষ্ট তাদের ছিল, প্রাধান্য ছিল, এবং শেষ কয়েকটা ম্যাচ এত সুন্দরভাবে জিতেছে। সেক্ষেত্রে এর অ্যাগ্রেসিভ, অর্থাৎ কোচ সার্জিও লোবেরোর এই যে অ্যাগ্রেসিভ মনোভাব, সেটাই কিন্তু প্রতিফলিত হয়েছে। এবং যে টিম তার হাতে ওড়িশা এফসি দিয়েছিল ধারে ভারে, তার থেকে বহুগুণ ভারী কিন্তু মোহনবাগান টিম, অর্থাৎ বেস্ট প্লেয়ার কিন্তু মোহনবাগানে আছে। এবং সমস্ত জায়গায় কিন্তু যথেষ্ট পারদর্শী স্কিল্ড প্লেয়ারের কিন্তু অভাব নেই মোহনবাগানে। এরকম একটা দলকে হাতে পেয়ে লোবেরো কিন্তু খেলার স্টাইলই পাল্টে দিয়েছেন। যে দিমিত্রি দিনের পর দিন মলিনার হাতে পড়ে প্রায় শেষ হতে চলেছিলেন, সেই দিমিত্রি হচ্ছে গিয়ে এখন তুরুপের তাস সার্জিও লোবেরোর। যে ফুটবল প্রতিটা আমরা প্র্যাকটিস ম্যাচে বা এমনি ম্যাচে দেখতে পাচ্ছি, নিজেদের মধ্যে ভাগ করে যে ফুটবলটা খেলছে, যেন দিমিত্রিও তার নবজীবন ফিরে পেয়েছে। অর্থাৎ লোবেরোর সঙ্গে দিমিত্রি পেট্রাসের বন্ডিংটা খুব সুন্দর আছে। পাশাপাশি প্রত্যেকটা প্লেয়ারকে ছাপিয়ে যাওয়ার একটা আপ্রাণ চেষ্টা,
যেখানে আমরা কামিন্সকে সুযোগ দেওয়া মাত্রই কামিন্স কিন্তু হ্যাটট্রিক করে দেখিয়ে দিয়েছে। ম্যাকলারিন জোড়া গোল করেছে। কখনো যদি ব্রাজিলিয়ান রবসনকে মাঠানো হয় তাহলে মাঠে ফুল ফোটাবার চেষ্টা করছে। এবং ডিফেন্সে আমরা দেখছি হাড্ডাহাড্ডি লড়াই, যেখানে আমরা দেখতে চাই টম আলডেড, আলবার্টো রড্রিগেজ কে প্রথমে একাদশ থাকবে, এই নিয়ে তাদের মধ্যে একটা হেলদি কম্পিটিশন কিন্তু এই মুহূর্তে লোকরা মোহনবাগান দল কিন্তু নিয়ে এসেছে। সেদিক থেকে আমরা বলতে পারি যে এই মুহূর্তে মোহনবাগান যে মানসিকতা আছে এবং তাদের ফোকাস যেভাবে আছে বা তাদের মোটিভেশন যেভাবে চেঞ্জ করে দিয়েছেন সার্জিও লোবেরো, সেক্ষেত্রে এবছরে কিন্তু অর্থাৎ হ্যাটট্রিক করার একটা সুবর্ণ সুযোগ মোহনবাগানের হাতে আছে। কেন বলছি এই কথা, তার কারণ হচ্ছে পাশাপাশি অন্য অন্য দল যারা আছে, অন্য অন্য যারা যে টিমগুলো আছে তাদের কিন্তু বিদেশির সংখ্যা কিন্তু অনেক কম। যেখানে মোহনবাগানে এখন সম্পূর্ণ 6 জন বিদেশি কিন্তু মোহনবাগানে এই মুহূর্তে নিযুক্ত আছেন, তারা প্রত্যেকে কিন্তু সুস্থ। সুতরাং মোহনবাগানে এবছর একটা বড় চান্স আছে আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার। পাশাপাশি ইস্টবেঙ্গলও কিন্তু টিম ভালো করছে, শুনছি মালয়েশিয়া থেকে গোল মেশিন ধরে নিয়ে আসছে। আনুক বা যাই করুক, কিন্তু ডার্বি ম্যাচটা কিন্তু যথেষ্ট প্রাণময় হয়ে উঠবে। এই কারণে বলছি, যদি বিপক্ষ দল যদি শক্তির দিক দিয়ে নিচে চলে যায় তাহলে ডার্বি কথাটার মানেটাই আর থাকে না। সুতরাং ইস্টবেঙ্গল জিতুক, এটাই আমরা চাই। মোহনবাগান সবাইকে হারিয়ে এবছরের চ্যাম্পিয়ন হবে, সেটাই মোহনবাগান সমর্থকদের একমাত্র দাবি। তো বোঝা গেল যে সার্জিও লোবেরো এই মুহূর্তে যেটা করছে, সে খেলাটার স্টাইলটা যদি তোমাদের সামনে তুলে দিতে দেখা যাচ্ছে যে সার্জিও লোবেরো প্রথমে যে টিমটা নামাচ্ছেন সেখানে কিন্তু লেফট উইঙ্গারে কিন্তু এই মুহূর্তে সার্জিও লোবেরো কিন্তু লিস্টান ক্লাসোকে খেলাচ্ছেন না। লিস্টান ক্লাসোকে না খেলিয়ে সেই জায়গায় রবসন রবিনোকে নামিয়ে দিচ্ছেন এবং অ্যাটাকিং মিডফিল্ড হিসেবে কিন্তু রাখছেন দিমিত্রি পেট্রোরাসকে, এবং তার সাথে আছে জেমি ম্যাকলারেন, এবং তার একটু উপরে থাকবে জেসন কামিন্স। ঠিক এইভাবেই খেলাচ্ছেন এবং প্রতিটা ম্যাচে কিন্তু তার ফলও পাচ্ছেন। প্র্যাকটিস ম্যাচ হোক যাই হোক, ফলও কিন্তু পাচ্ছেন। সারা মাঠ জুড়ে কিন্তু দিমিত্রি পেট্রোরাস রাজত্ব করছেন। দিমিত্রি পেট্রোরাসের যারা শুভাকাঙ্ক্ষী আছেন, ফ্যান ফলোয়ার্স আছেন, তারা এই মুহূর্তে কিন্তু উল্লসিত। শুধু তারা তাকিয়েছে 14ই ফেব্রুয়ারির দিকে, ওদিন থেকেই তাদের প্রিয় দলের যাত্রা শুরু এবং ওদিনই তার প্রিয় প্লেয়ার দিমিত্রি পেট্রোরাসের খেলা দেখবে, প্রিয় দল মোহনবাগান খেলবে। এটাই কিন্তু আপামর দর্শকদের কিন্তু একমাত্র এখন পাখির চোখ। আমরা যদি আছি দ্বিতীয় কেসটা নিয়ে আমি আলোচনা না করে পাচ্ছি না, সেটা হচ্ছে আনোয়ার কেস। যে কেসটাকে এতদিন পর্যন্ত এআইএফএফ ঝুলিয়ে রেখেছিল বা কোর্টে ঠিকমতো মীমাংসা হচ্ছিল না, এবং একটা প্রবল চাপ ছিল মোহনবাগান ম্যানেজমেন্টের কাছে দর্শকদের যে আনোয়ার কেসের কী হলো। এবং সেই পরিপ্রেক্ষিতেই কিন্তু মোহনবাগান কিন্তু আবার সেই কাজটাকে চাগিয়ে দিল এবং তারা কিন্তু দরবার করলো ক্যাশে, এবং ক্যাশ 10 দিন টাইম দিয়েছে। কাকে টাইম দিয়েছে? মোহনবাগান ম্যানেজমেন্টকে টাইম দিয়েছে, আনোয়ারকে দিয়েছে, অর্থাৎ এর সঙ্গে যুক্ত সমস্ত প্রতিষ্ঠানকে কিন্তু ইস্টবেঙ্গলকে দিয়েছে, রঞ্জিত বাজাজকে দিয়েছে। অর্থাৎ এই মুহূর্তে কিন্তু মোহনবাগান আনোয়ার কেস থেকে একদম পিছিয়ে আসছে না। তো কেসটা যেভাবে মন নিয়েছিল যে মোহনবাগান ঠিক না, ইস্টবেঙ্গল ঠিক না, রঞ্জিত বাজাজ ঠিক না, আনোয়ার ঠিক, এই কেসে মীমাংসা কিন্তু ক্যাশ বেশি দিন ধরে রাখবে না। অর্থাৎ যেভাবে এআইএফএফ যেভাবে এই ক্যাশটাকে হ্যান্ডলিং করছিল সেরকমভাবে কিন্তু ক্যাশ করবে না। খুব জলদি বা খুব তাড়াতাড়ি কিন্তু এর একটা রেজাল্ট বের করে দেবে, এবং সেই রেজাল্ট হয় ইস্টবেঙ্গলের পক্ষে যাবে, নয় মোহনবাগানের পক্ষে যাবে, নয় আনোয়ারের বিপক্ষে যাবে। কিছু একটা হতে পারে, কিছু একটা কিন্তু ভার্ডিক্ট বা কিছু একটা কিন্তু সিদ্ধান্ত ওদিন কিন্তু বেরিয়ে আসবে। অর্থাৎ আর কেউ কিন্তু ওয়েট করতে পারছে না, হয় এসপার নয় এসপার, হয় আনোয়ার ইস্টবেঙ্গলে খেলবে, নয় আনোয়ার মোহনবাগানে খেলবে, বা আনোয়ার একটা দীর্ঘদিনের একটা শাস্তি পাবে, কিছু একটা হয়ে যাক। এইরকমভাবে কিন্তু আর বেশি দিন চলছে না, ফুটবলটা কিন্তু নষ্ট হওয়ার দিকে। তো আমরা আশা করব প্লেয়ারের কিছু হবে না, শাস্তি পাবে বিভিন্ন প্রতিষ্ঠান, তাহলেই সেটাই হবে ফুটবলের মঙ্গল। কারণ একটা প্লেয়ার
বেশি টাকার জন্য একটা দল থেকে আরেকটা দল যেতেই পারে। এক্ষেত্রে পুরোপুরি মোহনবাগানকে ধোয়া তুলসী পাতা আমি বলছি না। আনোয়ার যে দাবিটা করেছিল সেই দাবিটা যদি সেই মুহূর্তে মোহনবাগান ম্যানেজমেন্ট মিটিয়ে দিতে পারতো তাহলে জল কিন্তু এত দূর হতো না। তো এই ছিল আজকে আমার ভিডিওটা কেমন লাগলে, ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবে না। আর যারা প্রথমবার এসে এই চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করোনি, কেন এত ওয়েট করছো? সাবস্ক্রাইব